আচ্ছা, আমাকে একটু জানাবেন যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ স্যার যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, সবাইকে দেখতে পাচ্ছি, মোটামুটি আমি নামগুলো দেখতে পাচ্ছি আর কি। অনেকে হয়তো ভিডিও অফ রেখেছেন বিভিন্ন কারণে। তো যারা ভিডিও অফ রেখেছেন কিংবা যারা চালু করতে চান, এটা কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই। আপনাদের যতটুকু ইচ্ছা আর কি, যা যেমন ইচ্ছা সেভাবেই করবেন। তবে আরেকটি বিষয় হচ্ছে, যখন আমাদের এখানে কেউ স্টাডি করবেন, অর্থাৎ যারা স্টাডির শুভ সংকল্প নিয়ে আছেন বা এই বিষয়টা নিয়ে আমরা বিস্তৃত জানতে যারা চাচ্ছেন, তাদের জন্য আমাদের কিছু পরামর্শ থাকবে, সাজেশন থাকবে। ওই সাজেশনটা যদি আপনি ফলো করেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনার কিছু বেনিফিট আসবে, আদারওয়াইজ সেই বেনিফিটটা হয়তো নাও আসতে পারে। তো আমরা আমাদের ক্লাসটা দেরি করব না, কারণ অলরেডি প্রায় 9টা 10 বেজে গেছে। 9টা বেজে, এবং এটা আমরা শুরু করতে চাই এভাবে। ঠিক আছে। তো সবার প্রথমে আমরা অবশ্যই গুরু প্রণাম করব। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरा, गुरु साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। सर्वेषां स्वागतम्। তো আহ আচ্ছা, আমরা আমাদের যেহেতু এটা একটা ফ্রি সেমিনার, আমরা একটু পরিচিত হব সবার সাথে। কে কোথা থেকে বলছেন, মানে আপনারা একটু আপনাদের আহ, অর্থাৎ যে অডিও ভার্সন, অর্থাৎ আপনারা একটু আনমিউট হবেন। ঠিক আছে, যিনি বলবেন হাত তুলবেন, আনমিউট করবে, কথা বলবেন। আর আমরা যখনই একজন কথা বলবো তখন সবাই মিউট করে রাখবো। যিনি কথা বলবেন তিনি আনমিউট হয়ে কথা বলবেন, আর কথা শেষ হলে তিনি আবার পুনরায় মিউট হয়ে যাবেন। মিউট করার সিস্টেম কি, আমাদের এখানে প্রত্যেকের মোবাইল, স্মার্টফোনে অথবা ল্যাপটপে বা যেখানে হোক, আমাদের কতগুলো দেখবেন যে টুলস আছে। সেই টুলস এর মধ্যে একটি হচ্ছে অডিও ভার্সন, অডিও, যেখানে পার্টিসিপেন্টস লেখা আছে সেখানে অডিও। আচ্ছা, অডিওতে ক্লিক করলে দেখবেন ক্রস হয়ে যাবে। কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে হ্যান্ড রেজ, আচ্ছা, হ্যান্ড ঠিক আছে, এখানে রয়েছে। এক রাখবো। ওই ওটা টিক টিক করে দেখতেছি। ঠিক আছে। তো আমি সবাইকে আবার মিউট করে রাখছি, এবং তাহলে সবার প্রথমে আমরা এক একজন করে আমরা পরিচিত হব। প্রথমে আহ, আমি সিলেক্ট করে দিই প্রথমে যিনি পরিচিত হবেন, সেটা হচ্ছে দীপঙ্কর সরকার। উনি প্রথম ফার্স্টে জয়েন করেছেন। দীপঙ্কর সরকার, আপনি কোথা থেকে বলছেন, আপনি কোথায় আছেন, কি করছেন, একটু যদি বলেন আর কি, জাস্ট 1 মিনিটের মধ্যে, হ্যাঁ। হ্যালো। আচ্ছা, ঠিক আছে, ওনার মেবি অডিওতে সমস্যা আছে। আপনি পুনরায় হয়তোবা আপনি লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন, তখন হয়তোবা ঠিক হয়ে যাবে। এটা অনেকের ফার্স্ট জয়েনিং এ প্রবলেম হয়। আর যারা হয়তো অনেকে ডেস্কটপ থেকে জয়েন করতে পারেন, তাদের ক্ষেত্রেও এই অডিও সমস্যা হতে পারে। তো যাই হোক, সমস্যা নেই, আপনি চ্যাট বক্সে করেও জানাবেন। ঠিক আছে, আপনি চ্যাট অপশন রয়েছে, সেখানে আপনি যে কোনো কিছু জানাতে পারেন। ওকে, এবার আসুন, আমি পরবর্তী যিনি আছেন তিনি হচ্ছে অর্পিতা পাল। অর্পিতা পাল, আপনি কোথা থেকে বলছেন? যা আমরা একটু মানে সবাই একটু প্রিপারেশন নিব। ঠিক আছে, আমাদের কথা বলার একটা সুযোগ থাকতে হবে। লাইভ প্র্যাকটিস, তো আমাদের লাইভ প্র্যাকটিসে আপনারা রেসপন্স না করলে আমরা কিছুই বুঝতে পারবো না। রেসপন্স করতে হবে, সেজন্য আমাদের মেন্টালি এবং মানে সারাউন্ডিংটা একটু ভালো থাকতে হবে, যাতে আপনি কথা বলতে পারেন। তো সেক্ষেত্রে প্রত্যেকের পরিচয় জানাটা আবশ্যক। আচ্ছা, আমি অর্পিতা, আপনি প্রিপারেশনের সমস্যা নেই। আমি সঞ্জয় কুমার দাসের কাছে আসবো। আপনি কোথা থেকে বলছেন? সঞ্জয় কুমার দাস, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। নমস্কার। নমস্কার আমি জি। সঞ্জয় কুমার দাস। আমি কানাডায় থাকি। অবশ্যই আমার দেশের বাড়ি চিটাগং। আহ, আমি অবশ্যই এখানে একটা সফটওয়্যার ফার্মে চাকরি করি। তো আমার মূলত সংস্কৃত, যেহেতু গীতা পড়ি, একটু মানে উচ্চারণে কোনো সমস্যা আছে কিনা একটু সংস্কৃত জানাটা উদ্দেশ্যে কিন্তু অ্যাকচুয়ালি এই কোর্সটা দেখলাম। জানার আগ্রহ থেকে অ্যাকচুয়ালি জয়েন করা আর কি। অবশ্য আচ্ছা আমি আজকে প্রথম। আমি অবশ্য অনেক কিছু জানি না, নিয়ম কানুন হয়তো আপনাদের কাছ থেকে জানবো আর কি, ধাপে ধাপে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ।
আপনাকে অত্যন্ত ধন্যবাদ। হ্যাঁ, এবং আপনি কানাডা থেকে জয়েন করেছেন অনেক দূর থেকে, এবং সংস্কৃতের টানে সংস্কৃত ভাষা শিখবো বলে। এবং আপনার যে উদ্দেশ্য লক্ষ্য সেটা কিন্তু অত্যন্ত মহান, যে গীতাকে ভালোভাবে শুদ্ধ করে পাঠ করা, পড়া, এবং এরপরে বোঝা। হুম, এটা আসলে আমাদের ম্যাক্সিমাম উদ্দেশ্য এটাই থাকে। আবার অনেকের হুম, হয়তো বা বেদ বেদান্ত বা আদি আমাদের যত শাস্ত্র রয়েছে, সকল শাস্ত্রগুলোকে যাতে হুম, বুঝতে পারে, বুঝতে পারে, আর শব্দার্থ শাস্ত্রার্থ করতে পারে, সেই জন্য অনেকে আবার উদ্দেশ্য থাকে। অনেকে রিসার্চ করতে চায়, অনেকে এমনিতে জানতে চায়, নানা রকমের এক একজনের এক এক রকমের মতবাদ, মতাদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য থাকে। তো সকল লক্ষ্যই ভালো, এই জন্য আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এবার থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা মনীষা। মনীষা, আপনি একটু বলুন তো নিজের সম্পর্কে, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনারা এক একজন করে বলুন, যাদের সুযোগ আছে কথা বলার তারা একটু আনমিউট হয়ে কথা বলুন। আমরা আমাদের ফার্স্ট আজকে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হুম, আমি তন্ময় রায়, চট্টগ্রাম থেকে বলছি। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তৃতীয় বর্ষের ছাত্র। সিএসসি তে পড়ি আর কি বর্তমানে। তো অ্যাকচুয়ালি আমার যেটা টার্গেট, মানে ইচ্ছা আর কি, আহ, বেদ বেদ নিয়ে একটু মানে গবেষণা করা আর কি। হ্যাঁ, তো সেই সেই জন্য আর কি এখানে আসা। বাহ, খুবই মানে অত্যন্ত ভালো, মানে সুস্বাগতম। এই ক্ষেত্রে আপনি বেদ নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন। আসলে এই কথাটা না আজ থেকে 10-20 বছর আগে, 20 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগেও কেউ বলতো না যে আমি বেদ নিয়ে রিসার্চ করবো। হ্যাঁ, এই কথাটা কেউ বলতো না। সবাই বলতো তো আমি গীতা পড়বো, গীতাটা বুঝবো। মানে গীতা, আমাদের পুরাণ, তারপরে আমাদের বিভিন্ন ইতিহাস শাস্ত্র বাদ দিয়ে আপনি সরাসরি বেদে চলে গেছেন। এটা অত্যন্ত, এই যে সাহসটুকু করা, এই সাহসটুকু করাটাও কিন্তু একটা সাহসের প্রয়োজন আছে। হয়তো আপনার সংস্কার আছে কিছুটা, সেই সংস্কার থাকার কারণে হয়তো বা আপনি এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সেজন্য আপনি সার্চ করছেন। সার্চ করতে করতে হয়তো বা এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, সেখানে এসেছেন। অনেক প্ল্যাটফর্ম আছে এখন বর্তমানে, অনলাইন হয়ে যাওয়ার কারণে এখন আপনি আপনার লোকেশনে বসে আপনি সারা বিশ্ব থেকে ক্লাস করতে পারবেন, সেজন্য অনেকটা ইজি হয়ে গেছে। কিন্তু আজ থেকে মানে 10-12 বছর আগেও কিন্তু অতটা সম্ভব ছিল না। খুবই পরিশ্রম সাধ্য ব্যাপার ছিল আর কি। তো যাই হোক, তন্ময়, আপনাকে ধন্যবাদ। নেক্সট কে আছেন? পরবর্তীতে আরেকজন বলুন। হুম। নমস্কার স্যার, নমস্কার। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি আমি রাজেশ চক্রবর্তী বলছিলাম চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে। আসলে আপনার এখানে এই কোর্সটাতে অংশগ্রহণ করার অনেক দিনের ধরে ইচ্ছা, বাট হয়তো ওই যে যেহেতু জবে আছি, সেই পারপাসে হয়তো সময় সুযোগ হয়ে ওঠে না। বাট অনেক দিনের ইচ্ছা ছিল আসলে আপনার সাথে এই কোর্সটাতে আমি অ্যাটেন্ড করব। আর সেকেন্ডলি হচ্ছে আমার বেদ, এই যে একটু আগে আমার একটা ভাইয়া বললো আর কি, বেদ, উনার বেদ নিয়ে রিসার্চ করা সেম আমারও। মানে গীতা তো আমরা সবাই পড়ি, হয়তো আমারও ভুল ভ্রান্তি আছে, এটা অবশ্যই 100% আমারও ভুল ভ্রান্তি হয় উচ্চারণে, স্পষ্ট উচ্চারণে, হ্যাঁ। বাট বেদটা নিয়ে না আসলে আগাতে পারছি না, কারণ আমি রিসেন্টলি বেদের কিছু মানে শ্লোক পড়তে গিয়ে আমি এত কষ্ট ফেস করলাম, মানে বুঝলাম না এত, মানে এটা সম্পূর্ণ মনে হয় অন্য জগৎ, বেদের অংশটুকু। সো পরিপূর্ণ আসলে ধারণাটুকু নেওয়ার জন্য বেদ নিয়ে, যেহেতু বেদ আমাদের একটা ধর্মীয় গ্রন্থ, এবং আহ, এই আমাদের তো ধর্মীয় গ্রন্থের তো অভাব নেই, অনেক ধর্মীয় গ্রন্থ। সো এই ওভারঅল এই বেদটা নিয়ে আমার আসলে একটু অনেক দিনের ইচ্ছা ছিল বেদটা কমপ্লিট করার। উম এটা নিয়ে আসলে আপনার এখানে জয়েন করা, আর আরেকটা জিনিস যেটা সংস্কৃত, আমি ভাবতাম আসলে সংস্কৃত এবং হিন্দি শব্দ এক, দুটোই সেম। কিন্তু আপনার এখানে এখানে মানে গ্রুপে অ্যাটেন্ড হওয়ার পর থেকে আমি জানলাম যে সংস্কৃত হিন্দি এক নয়, আসলে কিছুটা অমিল আছে, যেটা গ্রুপের একজনেই বলেছিল আর কি। তো এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য যে সংস্কৃত এবং হিন্দি ভাষা
এই দুটার মধ্যে কি অমিল, কি গ্যাপ, কতটুকু গ্যাপ, এই জিনিসটা একটু ওভারঅল জানার জন্যই আসলে এই কোর্সে পার্টিসিপেট করা, স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ডে পরবর্তী দিকে আছেন। আচ্ছা, আমরা যদি পরিচয় পর্বটা যদি না হয়ে থাকে তাহলে আসলে আমরা কাদের সাথে আলোচনা করছি, কে যুক্ত হচ্ছেন, তাহলে ইন্টারাকশনটা হয় না, মানে ইন্টারাক্টিভটা হয় না। যখনই আমরা বলেছিলাম এই যে আমরা ক্লাস নিই, অর্থাৎ আমরা ক্লাস নিতে আমরা প্রস্তুত, আমরা আলোচনা নয়। অনেকে হয়তো বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন, সংস্কৃতের প্রয়োজনীয়তা কি, সংস্কৃতির ইতিহাস কি, অনেক কিছু বলা যায়, মানে ঘন্টার পর ঘন্টা বলা যায়। এগুলো বলে কোনো লাভ নেই। এগুলো আপনি বই পুস্তকে গুগলে সার্চ করলে অনেক কিছু পাবেন, সংস্কৃতির ইতিহাস, আদি ইতিহাস, সাহিত্য, কিন্তু ভাষাটা শিখতে পারবেন না। আমাদের দরকার সংস্কৃত শেখা। এই জন্য আমরা আলোচনাটাকে খুব একটা বেশি গুরুত্ব দেব না, আমরা সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাসে আসবো। প্র্যাকটিক্যাল বলতে কি, আমরা জানি যে কোনো একটা ভাষা শিখতে গেলে প্রথমে সেই ভাষার ধ্বনি, সাউন্ড যেটা রয়েছে, সোয়ারা সোয়ারা যেটা রয়েছে, অর্থাৎ ধ্বনি, সাউন্ড, এই সাউন্ডটাকে আয়ত্ত, সাউন্ডটাকে আয়ত্ত করতে পারলে কিন্তু আমাদের ধীরে ধীরে ভাষার শেখার জার্নিটা স্টার্ট হয়ে যায়, আমাদের যাত্রাটা শুরু হয়ে যায়। আমাদের শুভ ভাবেই শুরু করা উচিত। তো সেজন্য বললাম যে, ধরলাম আমি এখানে কথা বলছি, আপনারা দেখছেন হয়তো বা আমার ভিডিও ওপেন আছে, এবং আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, সবাই ভিডিও ক্লোজ আছে। তো এর অনেকগুলো কারণ আছে, আমি হয়তো অত ডিপে যাব না, কারণ আপনারা জানেন সেটা। আর কিন্তু এটা কি হয়, একটা ইন্টারাকশনের দরকার আছে। যখনই আপনি রেগুলার একটা মানে ক্লাস মেনটেন করবেন, আপনি হয়তো বা কোনো কিছু শিখছেন, তো আপনার একটা শ্রদ্ধা বোধ থেকে তো মানুষ শেখে। কারণ আমরা গীতায় আছে খুব সুন্দরভাবে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তিরাই শুধুমাত্র জ্ঞান লাভ করতে পারে, এছাড়া কিন্তু অন্য কেউ জ্ঞান লাভ করতে পারে না। তাহলে শ্রদ্ধাটার জায়গাটা তখনই আসে যখন আমাদের ইন্টারাকশনটা হয়, অর্থাৎ আমার লিসেনারকে আর স্পিকারকে, সেই লিসেনার স্পিকার সম্পর্কে আমরা জানতে হবে। যিনি স্পিকার তাকে সবাই চিনবেন, যিনি আবার লিসেনার তাকেও সবাই জানবেন। তাতে করে কি হয়, ইন্টারাকশনটা ভালো হয়। তো হয়তোবা ফার্স্ট টাইম আমি ধরলাম, এটা যদি লজিস্টিকের ব্যাপার রয়েছে, অনেকে হয়তো অভ্যস্ত না অনলাইন ক্লাসে, বা অনেকে এই মিডিয়া জগতের সাথে অভ্যস্ত না, বা এই বিভিন্ন রকমের যে অপশন গুলো রয়েছে জুম অ্যাপস এর মাধ্যমে, সেগুলো সম্পর্কে হয়তো বা অনেকেই বা খুব একটা অভ্যস্ত না, সেই জন্য বলতে পারছে না। তবে কেউ যদি সত্যিকারে জেনেও মানে নিজের পরিচয়টা দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ না করি, তাহলে সেটা এটাই প্রমাণিত হয় আমরা নিজেদেরকে আসলে আবদ্ধ রাখতে চাই। আর নিজেদেরকে আবদ্ধ রাখলে কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। প্রকাশ করতে গেলে আমাদেরকে অবশ্যই বেরোতে হয়, বা একটা সুন্দর, যারা যারা বলেছেন তারা, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। তো আমি আর সুযোগ দিতে পারছি না এই জন্য, কারণ আমরা পরিচয় পর্ব নিতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। যারা, তারপরেও কেউ যদি স্বেচ্ছায় দিতে চান, সমস্যা নেই, ওয়েলকাম। তবে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করবো এখন, ঠিক আছে? তো মূল ক্লাসটা প্রবেশ করতে গেলে আমি প্রথম স্ক্রিনটা, আমি একটু স্ক্রিন শেয়ার করবো, কারণ আমরা জানি যে আমাদের অডিওর পাশাপাশি যদি আমরা ভিজুয়ালটাও দেখাই, তাহলে আপনাদের জন্য সেটা অত্যন্ত মনে রাখাটা খুব সহজ বলে মনে হবে আর কি। আচ্ছা, ওকে। তো আমি প্রথমে আমি একটা ভিজুয়াল দিতে যাচ্ছি। সবার প্রথমে আপনারা কি দেখতে পাচ্ছেন কি স্ক্রিনটা, আমাকে একটু জানাবেন সবাই, ঠিক আছে? তাহলে আমি হয়তো বা হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছেন দেখতে না? পাচ্ছি। ঠিক আছে, হুম। ধন্যবাদ। তো আমরা উপভোগ করব। আচ্ছা, আমাদের লিঙ্কটা হয়তো বা 40 মিনিটস পরে কেটে যেতে পারে, আপনারা সেম লিঙ্কে আবার জয়েন করবেন, আমাদের গ্রুপে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাই আবার জয়েন করবেন সবাই, ঠিক আছে? যদি 40 মিনিটস হয়ে যায় আর কি, তো আমি আপনাদেরকে অবশ্যই একটা অ্যালার্ট দেবো। তার আগে আমরা মোটামুটি অনেকক্ষণ ক্লাস করতে পারবো আশা করি। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখুন, আমরা একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বলি, আসলে সংস্কৃত ভাষা সম্পর্কে তো 2 মিনিট বলাটা উচিত। কারণ সংস্কৃত ভাষা আমাদের, এই সংস্কৃত ভাষা এমন একটা প্রাচীন ভাষা যেটাকে দেব ভাষা বলা হয়েছে। সংস্কৃত পরীক্ষাতে আমাদের অনেক সময় অনুবাদ আসে যে দেব ভাষায় অনুবাদ করো, বাংলা থেকে আমরা মানে দেব ভাষায় রূপান্তর করব বা সংস্কৃত রূপান্তর করব। তো সেই সংস্কৃত রূপান্তর করতে গেলে তখন আমাদেরকে বাংলা ট্রান্সলিটারেশন লিখতে হয়। বাংলা ট্রান্সলেশন বলতে কিরকম, যেমন ধরুন আমরা যেভাবে আমাদের বাংলাদেশে চর্চা হয় আর কি, বাংলাদেশের চর্চাটা এরকম। আমরা যদি বলি, যেমন আমি উপরে যে কথাটা লিখেছি সেই কথাটা একটু আবার দেখিয়ে নিই, সেটি হলো এই যে সর্বেষাং স্বাগতম।
সর্বেষাং স্বাগতম, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, বা আমাদের পরবর্তীতে নিচেও একটা লেখা আছে খুব সুন্দরভাবে, এটা গ্রিটিংস, এটাকে আমরা সম্ভাষণ এর ক্ষেত্রে গ্রিটিংস বলে থাকি, যার অর্থ হলো নমস্কার। ঠিক আছে, সর্বেভ্যঃ নমস্কার, অথবা আমরা নমস্তে শব্দটাকে ব্যবহার করি, কেমন। এবং এই যে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, দুই হাত অর্থাৎ করজোড়ে আমরা সমান করে, যেটাকে আমরা মানে কি বলি, অঞ্জলি মুদ্রা, হ্যাঁ, কৃতাঞ্জলি। এই যে একটা মুদ্রার মাধ্যমে আমরা আমাদের গ্রিটিংসটাকে বলে থাকি, আমাদের যে সনাতনী ঐতিহ্য, সনাতনী যে কালচার, সেই কালচারে আমরা এটাকে ব্যবহার করে থাকি। ওকে, তো এখন এই ব্যবহার করতে গেলে আপনি যেরকম যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এই অক্ষরগুলোকে বলা হয় দেবনাগরী। ঠিক আছে, এই দেবনাগরী যে লিপি, সেই লিপিটাকে মূলত সংস্কৃত ভাষায় একটা বেসিক ইয়ে হিসেবে ব্যবহার করা হয়, মানে রিটেন ফর্মে ব্যবহার করা হয়। যদিও বা এই দেবনাগরী লিপিটা অ্যাকচুয়ালি সংস্কৃত লিপি না, সংস্কৃত ভাষার কোনো লিপি হয় না, সংস্কৃত ভাষার কোনো লিপি নেই। সংস্কৃত ছিল অ্যাকচুয়ালি প্রাচীনকালে কথ্য ভাষার মতো, অর্থাৎ মৌখিক স্রোতপন্থায় বা মৌখিকভাবে এটা প্রচারিত হয়ে এসেছে, পরম্পরা ক্রমে এটি ব্যবহৃত হয়েছে বিভিন্নভাবে। এবং আমরা প্রাচীন বেদের ভাষা যদি বলি, বৈদিক ভাষাটাও কিন্তু সংস্কৃতের একটা প্রাচীন রূপ, মানে একটা প্রাচীন রূপ। সেই রূপটা অত্যন্ত জটিল, তার কারণ হচ্ছে এটা এত হাজার বছর আগেকার, মানে শব্দ বলুন বা তখনকার প্রকৃতি অনুযায়ী বা বিভিন্ন ব্যাকরণের যে নানান বিষয় রয়েছে, যেটাকে আমরা বৈদিক সংস্কৃত বলিয়েছি। আর আমরা বর্তমানে যে লৌকিক অর্থাৎ মৌখিক ভাষায় যেটাকে ব্যবহার করি, সেটা অনেকটা হচ্ছে লৌকিক, মানে লৌকিক সংস্কৃত, অর্থাৎ যেই ভাষাটাকে আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি কথোপকথনের ক্ষেত্রে বা প্রাত্যহিক জীবনে, এটাকে আমরা লৌকিক সংস্কৃতি বলি। আর বৈদিক সংস্কৃত হচ্ছে যেটাকে আমরা বেদের ভাষা, অর্থাৎ বেদে যে সকল মন্ত্র, যে সকল আমরা বিভিন্ন স্তবস্তোত্র কিংবা নানা রকমের যে শাস্ত্রাদি রয়েছে, সেগুলো যে ভাষায় রচিত হতো, যে স্ট্যান্ডার্ড, যে গ্রামার কিংবা যে শব্দচয়ন, সেগুলো হচ্ছে একটা বৈদিক সংস্কৃতির প্রাচীন রূপ। এখন এই প্রাচীন রূপটা আমাদেরকে বিখ্যাত যে ব্যাকরণবিদরা রয়েছিলেন প্রাচীনকালে, পাণিনি থেকে শুরু করে আর পরবর্তীতে অনেকে ছিলেন, তারা এগুলোকে সংস্কার করেছেন। কারণ সংস্কৃত ভাষাটাকে তো সংস্কৃত থেকে আসছে, হ্যাঁ, অর্থাৎ যেই ভাষাটাকে সংস্কার করা হয়েছে, অর্থাৎ এটাকে পরিবর্তন করা হয়েছে কি জন্য, বিশেষ সংস্কার, প্রাচীন অনেক কিছুকে সেখানে দেখা গেল কি ভাষাটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। তখন পাণিনি কি করেছেন, পাণিনি সেটি সুন্দর করে এটাকে একটা নিয়ম তান্ত্রিকতার মধ্যে গ্রামাটিক্যাল ভাবে প্রেজেন্ট করেছেন। তো সেই প্রেজেন্টের স্বরূপ হিসেবে আমরা ওনার একটা বই পেয়েছি, যে বইয়ের বা যে গ্রন্থের নাম ছিল অষ্টাধ্যায়ী। সেই অষ্টাধ্যায়ী সম্পর্কে আমরা আরো জানবো সামনে। সেই অষ্টাধ্যায়ী হচ্ছে মানে প্রথম ব্যাকরণ আর কি, সেই যে রূপে আমাদের মোটামুটি পরবর্তীতে আমরা এগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে সূত্র আকারে দিয়েছেন উনি। কোনো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু দেননি, শুধু সূত্র আকারে দিয়েছেন। সূত্রগুলো পরবর্তীতে পাতঞ্জলি বা যেখানে বা রুচি, অনেক রকমের ঋষিরা মুনিরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। ঠিক আছে, তো কাত্যায়ন করেছেন, বর্তিকা দিয়েছেন এবং পাতঞ্জলি মহাভাষ্যম দিয়েছেন। পরবর্তীতে এভাবে আমরা আস্তে আস্তে বুঝতে পারছি, সেজন্য পাতঞ্জলির ভূমিকাটা অত্যন্ত অসাধারণ ছিল। তো পাতঞ্জলি মহাভাষ্য না দিলে আমরা একটু বুঝতেই পারতাম না আসলে এই অষ্টাধ্যায়ী এত কঠিন কেন। ঠিক আছে, তো আমরা সেগুলো জানবো। তার আগে যেটা বলতে চেয়েছিলাম যে সংস্কৃত ভাষার কোনো লিপি নেই, এটা আমাদের ফার্স্ট টাইম মনে রাখতে হবে। তো যে লিপিটাকে গ্রহণ করা হয়েছে এটার বেস লিপি হিসেবে, সেটা হলো এই দেবনাগরী লিপি। যেই দেবনাগরী লিপিতে শুধু তাই নয়, দেবনাগরী লিপি অনেক ভাষায় ব্যবহৃত হয়। বিশেষ করে আমরা হিন্দি, আমাদের যে হিন্দি ভাষা বা মারাঠি আছে, একটু বাংলা দেখি, হিন্দি কিংবা মারাঠি, অথবা দেখা যায় যে কি নেপালি ভাষা, হ্যাঁ, এই যে নানান রকমের ভাষা রয়েছে, এই ভাষাগুলোতে কিন্তু এই দেবনাগরী লিপিগুলোকে ওরা ব্যবহার করেছে। আমরা বাংলাদেশের মানুষরা কিভাবে শিখেছি, আমরা বাংলাদেশের মানুষরা বিশেষ করে বাংলা লেটার অর্থাৎ ব্রাহ্মী লিপি, যেটি বাংলা শব্দে বাংলা ভাষার যে বর্ণ বা সেই বর্ণগুলোকে আমরা প্রয়োগ করেছি। তো সেই জন্য আমরা কি বলি, এই জন্য আমরা এটাকে এইভাবে লিখি, সর্বেশম স্বাগতম, সেম জিনিস। অর্থাৎ আমরা যখন এই সংস্কৃত ভাষাটাকে বাংলা অক্ষর দিয়ে প্রকাশ করছি, সেটাকে বলা হচ্ছে ট্রান্সলিটারেশন। ট্রান্সলিটারেশন মানে কি, যে ভাষা এটা চর্চা হয়, মানে সংস্কৃত ভাষাটাকে যে ধরনের ভাষা এটা চর্চা হয়, সেই ভাষার বর্ণগুলোকে সে গ্রহণ করে, গ্রহণ করেও তারা চর্চা করে। তো বাংলা ভাষাটাকে চর্চা করলে উচ্চারণের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। কারণ উচ্চারণ এখন ব্যাকরণ বা রিটার্ন ফর্মেট ঠিক আছে, কিন্তু উচ্চারণ প্রক্রিয়াটার মধ্যে কিন্তু একটু আবার ভেরিয়েশন আছে। বিশেষ করে আপনি যখন ইংরেজি লেটার্স গুলোকে ইউজ করবেন, অ্যালফাবেটস গুলো বা অ্যারাবিক লেটার, সেক্ষেত্রে উচ্চারণে একটু তারতম্য রয়েছে। এই জন্য আন্তর্জাতিকভাবে তারা
আইপিএ প্রক্রিয়ায় বা আইপিএ সিম্বলের মাধ্যমে, ফোনেটিক ট্রান্সক্রিপশনের মাধ্যমে সেগুলোকে প্রেজেন্ট করা হয়। আর বাংলা ভাষার সাথে সংস্কৃত অনেকটা মিল এই কারণে, কারণ আমরা জানি যে বাংলা ভাষাটা হচ্ছে সংস্কৃতেরই কন্যা, আর সংস্কৃত হচ্ছে বাংলা ভাষার জননী। যার কারণে যে ব্রাহ্মী লিপিগুলো এসছে, সেই ব্রাহ্মী লিপিগুলো অনেকটাই কাছাকাছি দেবনাগরী লিপির সাথে। সেজন্য আমাদের উচ্চারণের ক্ষেত্রে ডিফারেন্সটা একটু মানে খুব কম, অতটা বেশি না। অন্যান্য ভাষায় কিন্তু উচ্চারণের পার্থক্যটা অত্যন্ত বেশি। তো আমরা সেটা শিখবো। ধ্বনি না শিখলে কখনোই আমাদের ভালো কোনো কিছু আসে না। তার কারণ কি, প্রত্যেকটা মন্ত্র আমাদের শাস্ত্রে সঠিক উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এটি সঠিক উচ্চারণ না করলে সেই মন্ত্রের ভাইব্রেশনটা আসে না। আপনি যে কোনো মন্ত্র, যেমন মানে বৈদিক মন্ত্র বলতে পারেন, বা তন্ত্র মতের কিংবা আমাদের পুরাণের যে যত রকমের বিধিনিষেধ রয়েছে, সেগুলোকে ভাইব্রেশনটা আনতে হলে আপনাকে অবশ্যই সঠিক উচ্চারণ করতে হবে। কারণ প্রত্যেকটা মন্ত্র সাউন্ড থেকে হয়েছে, ভাইব্রেশন থেকে হয়েছে। যেমন আমি যদি বলি, আমাদের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে, সেই মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রের প্রত্যেকটা জায়গাতে ভাইব্রেশন আছে। হ্যাঁ, বা গায়ত্রী মন্ত্র বলুন, যাই কিছু বলুন, তাহলে এই প্রত্যেকটা ভাইব্রেশন সঠিক উচ্চারণ আসলে তবেই তো ভাইব্রেশনটা এক্স্যাক্টলি আসে। হ্যাঁ, যেমন আমি একটা খুব সিম্পল উদাহরণ দিই, কথার কথা তানপুরা। ঠিক আছে, তানপুরাতে আমরা জানি যে সেখানে অনেকগুলো কি থাকে, মানে তার থাকে। সে প্রত্যেকটা তারে এক একটা মানে মৌলিক সাউন্ড তৈরি হয়। যেমন যেটা সা বলা হয়েছে, সেটা সা উচ্চারিত হবে, এটা সিঙ্গেল একটা মিউজিক ব্যাপার। সা থেকে পা পর্যন্ত যা 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 রয়েছে, এখন আপনি যখন তার সাথে মিলাবেন, তখন আপনার উচ্চারণটা বা আপনার যে টোনটা, নোটটা, ওই নোটে গিয়ে দাঁড়াবে। আপনি কখনো সায়ের জায়গায় মানে সা আপনি বাজাচ্ছেন, কিন্তু আপনি মুখে গাইতেছেন পা, তাহলে কিন্তু ম্যাচিং হবে না। এই জন্য যারা সঙ্গীত শিখে, তাদের কিন্তু প্রথমে স্বর সাধন করতে হয়। স্বর সাধন মানে তো আপনারা জানেন সবাই, আশা করি, যে আমরা যে আমাদের 7টা সপ্তক রয়েছে, সেই 7টা সপ্তকেই প্রত্যেকটা জায়গায় নোট গুলোকে আগে ঠিক করতে হয়, মানে গলার ভয়েসটাকে ওটার সাথে মেলাতে হয়। মেলানোর পর একটা সময় আপনার ভয়েসটা যখন ঠিক হয়ে যায়, তখন আপনি সিঙ্গার হয়ে যান। আপনি একজন ভালো সুরেলা কণ্ঠের একজন গায়ক হয়ে যাচ্ছে। কিন্তু এরা কিন্তু আপনি গায়ক ছিলেন না। তো এই ব্যাপারটা হচ্ছে এরকম, সাধন মার্গীয় প্রত্যেকটা মঞ্চে আলাদা আলাদা কিছু ফ্রিকোয়েন্সি আছে। এই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কিন্তু আপনি ধরতে হবে। প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি না ধরলে, ওই লাইনে না গেলে সেই মন্ত্রটা কি হয়, লক্ষ্য ভেদ করতে পারে না। যেমন অর্জুনের গান্ডীব থেকে যখন একটা তীর ছোড়া হয়েছে, তখন তার নির্দিষ্ট লক্ষ্য ভেদ করতে গেলে তাকে মন্ত্রোচ্চারণ করে এটাকে মন্ত্রভূত করতে হবে। এরপরে সেই নির্দিষ্ট একটা অবজেক্টের মধ্যে গিয়ে আঘাত করতো, আর সেই জায়গাটা ডিস্ট্রয় হয়ে যেত, তাই না? তাহলে আপনার ফ্রিকোয়েন্সি যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এটি হবে না, তাই না? আমি উদাহরণটা দিচ্ছি আমাদের বিভিন্ন শাস্ত্র থেকে। কর্ণ কিন্তু একটা ব্রহ্মাস্ত্র পেয়েছিলেন, কিন্তু কর্ণ যখন সংকটকালে ছিলেন, তিনি ব্রহ্মাস্ত্রকে যতই আহ্বান করছিলেন, তার মন্ত্রের ভাইব্রেশনটা কি হচ্ছে, তার টেনশনের কারণে মন্ত্রের ভাইব্রেশনটা নষ্ট হয়ে গেছে। যার কারণে ব্রহ্মাস্ত্র এসেও তার কাছে আবার আসছে না, মানে সে ব্রহ্মাস্ত্রকে আনতে পারছে না, আহ্বান করতে পারছে না। কারণ তার সঠিক উচ্চারণ প্রক্রিয়া, সঠিক জ্ঞান, সঠিক মেধা, ভাইব্রেশন ক্রিয়েট করতে পারছে না। ব্যাপারটা হচ্ছে এরকমই, প্রত্যেকটা মন্ত্রকে বুঝতে গেলে আমাদের সঠিক উচ্চারণ চাই। গীতা বলুন, ভাগবত, চণ্ডী বলুন, বা বেদ বেদান্ত বলুন, সকল শাস্ত্রের আমাদের প্রত্যেকটা মন্ত্র, প্রত্যেকটা শ্লোক, স্তব, স্তোত্রম যখন আমরা সঠিক এক্সাক্ট প্রনাউন্সিয়েশন করবো, তখন কিন্তু আমাদের এটা পাওয়ারফুল হয়ে উঠবে। এবং এতটাই পাওয়ারফুল হয়ে যাবে যে আপনারা পৌরাণিক যত ঘটনা, যত কাহিনীতে আপনি দেখেছেন যে আসলে প্রত্যেকটা সাউন্ড এর শক্তি কত বড় ডেঞ্জার আছে, শক্তিটা আপনি নিজে ফিল করবেন। তখন আপনার চারিদিকে একটা একটা বলয় তৈরি হবে, এটাকে বলা ভাইব্রেশন। হ্যাঁ, তো আমরা দীর্ঘ প্রণব যারা উচ্চারণ করছেন, তাদের ক্ষেত্রে এটা ভাইব্রেশনটা ধীরে ধীরে তারা অর্জিত হয়ে যায়। বিষয় হচ্ছে এরকম। তো আমরা বাজিক থেকে শিখতে হয়, শিখতে শিখতে একটা সময় অরিজিনাল সাউন্ডে আমরা চলে যাই। তার আরো একটা উদাহরণ দিই, দেখুন। হ্যাঁ, আমাদের একটু নয়েজ আসছে, আপনারা একটু সাইলেন্ট থাকবেন। কেউ প্রশ্ন করতে চাইলে সমস্যা নেই, হ্যান্ড রাইজ করবেন, আমি সুযোগ দেবো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ধরুন একটা টিউবওয়েল, আমরা তো গ্রামে অনেক টিউবওয়েল দেখেছি সবাই। সেই টিউবওয়েলের পানি, জল যখন কমে যেত বা জল যখন উঠতো না, তখন মোটামুটি আমরা কি করতাম যে আহ, ভিতর থেকে অর্থাৎ বাইরে থেকে কিছু জল দিতাম। তো জল দেওয়ার পর কি হতো যে আমরা, তখন জল দেওয়ার পর যখন আমরা পাম্প করতাম, তখন ধীরে ধীরে আবার সেই অরিজিনাল জলগুলো উঠে যেত। এর ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটাই যে ভেতরে জল ছিল, বাহ্যিক থেকে একটা জল দেওয়ার পরে যখন তার পরিপূর্ণ একটা লেয়ার পর্যন্ত এসছে, মানে একটা স্থান দখল করেছে, তখন ধীরে ধীরে পাম্পিং এর ফলে জলটা বেরিয়ে আসে। বিষয় হচ্ছে এরকম যে আমাদের জন্মের পরে আমরা ভাইব্রেশনটা ভুলে যাই, উচ্চারণটা ভুলে যাই। উচ্চারণটা ভুলে যাওয়ার কারণে আমাদের মন্ত্রগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়।
শক্তিগুলো ইনএক্টিভ হয়ে যায়, সম্ভাবনাগুলো ইনএক্টিভ হয়ে যায়। যখন আমরা সেই প্রকৃত সংস্কার হয়, আমরা যখন উপনয়ন নেব, উপনয়ন পরে যখন গুরুগৃহে যাব, গুরুগৃহে গিয়ে যখন আমাদের এই ধরনের শাস্ত্রীয় জ্ঞান, শব্দ, ধ্বনি, বর্ণ, বাক্য সবকিছু শেখানো হবে, শেখানোর পর তখন আপনার পুরো সংস্কারটা চলে আসে। তখন আপনি একটা মন্ত্র আপনি যখন উচ্চারণ করবেন, তখন প্রকৃত ভেতরের যে শক্তিটা সুপ্ত অবস্থায় ছিল, যে জ্ঞানগুলো সুপ্ত অবস্থায় ছিল, সেগুলো অটোমেটিকলি প্রকাশ হয়। ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি? ইয়েস বা নো বলবেন, কমেন্টে, চ্যাট বক্সে বলতে পারেন, বা সরাসরি অডিও ইয়েস বা নো বলতে পারেন, অথবা হাও, হ্যাঁ বা না। ঠিক আছে? কারণ আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্বটা হচ্ছে সেই মানে শক্তিটাকে জাগ্রত করা, সেই অ্যাক্টিভিটি, আমাদের যে সাধন, যে শক্তিগুলো সুপ্ত অবস্থায় আছে সেগুলোকে অ্যাক্টিভেট করা। তো সেগুলোকে অ্যাক্টিভেট করার জন্য প্রথমে আমাদের এই ভাষাটা শেখাটা আবশ্যক। ঠিক আছে? যেমন প্রথমে আমরা বলি, আমরা যে সবাইকে নমস্কার জানাই, সেই নমস্কারের কতগুলো নিয়ম আছে। দেখুন, নম ধাতু থেকে শব্দটি এসছে, যার আক্ষরিক অর্থ তো বুঝতেই পারছেন, নমহাতে মানে হচ্ছে কি নমস্তে। তাহলে এখানে বিসর্গ স্বাভাবিকভাবে এটা সজাত বিসর্গ, যার কারণে নমস্তে শব্দটা তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের বেদান্ত স্বীকৃত একটা ধাতু, যে ধাতুর অর্থ নম ধাতু থেকে নমস্তে বা নমস্কার, নমঃ, নমো নমঃ, এই শব্দগুলো এসে। আমরা কিন্তু যখন আমরা গ্রিটিংস করি, আমরা অনেকে বলি জয় গুরু, অনেকে বলি জয় শ্রীরাম, অনেকে বলি জয় রাম, অনেকে বলি হরে কৃষ্ণ, অনেকে বলি জয় শ্রী রাধে। হ্যাঁ, আবার আরো কি কি আছে, এক এক বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নানান রকমের রয়েছে। এই যে এগুলো কিন্তু আমাদের বেদ স্বীকৃত নয়। আমরা গ্রিটিংস এর জন্য, কাউকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, প্রণাম করার জন্য আমাদের কোনো নাম দিয়ে আসলে হয় না। নাম ধাতু মানে হচ্ছে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাকে, হ্যাঁ, ছোঁকা বা নোয়া, এটা নাম ধাতু থেকে এসছে। আর বাকিগুলো হচ্ছে আমাদের কালচার থেকে সৃষ্টি হয়েছে, লোকাচার, দেশাচার বা নানা রকমের আচার কালচার থেকে এগুলো তৈরি হয়েছে। শ্রদ্ধা, এটা শ্রদ্ধা থেকে হয়, কিন্তু ওটা শাস্ত্রীয় না, ওটা হচ্ছে সম্পূর্ণভাবে লৌকিক, মানুষ থেকে মানুষে এটা সৃষ্টি হয়েছে। কিন্তু যেটা শাস্ত্রীয় সেটা হচ্ছে নম ধাতু, অর্থাৎ নমো নমঃ। যেমন আমরা অঞ্জলি মুদ্রার কথা বলছি, এই মুদ্রাটার কথাও কিন্তু আমাদের শাস্ত্রে রয়েছে, যে মুদ্রা দিয়ে আমরা সবসময় আমাদের নমস্কারকে আমরা জ্ঞাপন করি। তো শাস্ত্রীয় প্রমাণগুলো কি কি? যেমন আমরা প্রথমে যদি শ্বেতাশ্বতর উপনিষদকে দেখি, তাহলে শ্বেতাশ্বতর উপনিষদ কি বলছে? ইয়ো দেবগ্নৌ ইয়পসু ইয়ো বিশ্বম ভুবনা বিবেশয়্য ওষুধীষু ইয়ো বনস্পতিষু তস্मै দেবায় নমো নমঃ। তাহলে দেখুন, এখানে আমরা এই যে নমো নমঃ শব্দটা কিন্তু উল্লেখ ছিল, আমি রেড মার্কিং করে দিয়েছি। এখানে রেফারেন্সটাকে এবার শ্বেতাশ্বত উপনিষদের থেকে নেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা নমো ধাতুটাও এখানে রয়েছে, এই যে নমো নমঃ। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল দিয়ে বললাম। তো এই অনুবাদ কি, আমরা সেই পরমাত্মাকে নমস্কার করি বলছেন, এই যে নমস্কার করি, বারবার নমস্কার করি, এখানে নমস্কার শব্দটা কিন্তু বলা হয়েছে। তাহলে কে সে পরমাত্মা? বলছে সেই পরমাত্মা যিনি জ্যোতির্ময়, যিনি অগ্নিতে, জলে, ঔষধিতে, বিশাল বটবৃক্ষে রয়েছেন। হ্যাঁ, অর্থাৎ টোটাল বিশ্ব জুড়ে রয়েছেন বিরাজিত। হ্যাঁ, সেই পরমাত্মাকে আমরা বারবার নমস্কার করছি, এখানে নম ধাতু প্রয়োগ হয়েছে। হ্যাঁ, এবং আমরা জানি যে উপনিষদ তো আমাদের বেদের একটা রূপ, ঠিক না? তো আরো রয়েছে, আমি আর যে একটা রেফারেন্স দেখাচ্ছি, দেখুন। যেমন অথর্ববেদের একটা মন্ত্রে বলা হয়েছে কি, এখানে নমস্তে শব্দটার উল্লেখ রয়েছে। এই যে নমস্তে শব্দটা, নমস্তে নাঙ্গলে ভিও নম, তাহলে এখানে নানান রকমের রেফারেন্স রয়েছে। তা কোনো আমাদের বেদান্তে কোনো শাস্ত্রে আমরা হরে কৃষ্ণ এটা কখনো গ্রিটিংস হিসেবে শুনি নাই, বা জয় শ্রীরাম। আমি কাউকে ছোট করছি না, যার মতো করে ব্যবহার করবেন। শুধুমাত্র শাস্ত্রার্থ পর্যালোচনা করি, আমি সেই আঙ্গিকে কথাটা বলছি আর কি। অথর্ববেদেও আমরা এটা পেয়েছি। তারপরে আমাদের যজুর্বেদেও আমরা পেয়েছি নমো জ্যেষ্ঠায়, এটা তো খুব চিরাচরিত, অনেকে ব্যবহার করছেন। নমো জ্যেষ্ঠায় হচ্ছে কনিষ্ঠায় হচ্ছে নমঃ পূর্বজায়, তাই না? এখানে নমো শব্দটা আছে, দেখুন নমোত্তমায়। হ্যাঁ, তারপর নমো জগন্নাথ, এই যে নানা রকম নমো শব্দগুলো রয়েছে। ওভারঅল নমো নমঃ, এই যে নানান শব্দগুলোকে ব্যবহার করে থাকে। আর আমরা ভারতবর্ষে জানি যে আমাদের টোটাল মানে ইন্ডিয়ান কালচারে বা আমাদের ভারতে বর্তমানে সংস্কৃত এই ব্যবহার করছেন কথ্য ভাষা হিসেবে কিছু দু একটা অঞ্চল রয়েছে। সেই অঞ্চলগুলোর মধ্যে একটি অঞ্চল মেবি আপনারা হয়তো বা অনেকে জানতে পারেন, আবার অনেকে হয়তো নাও জানতে পারেন, এটাকে সংস্কৃত গ্রাম বলা হয়ে থাকে। তো সেই সংস্কৃত গ্রাম গ্রাম নামটা কি? নামটা হচ্ছে আপনার কর্ণাটকের, মেবি কর্ণাটকের মট্টুর নামে একটা গ্রাম ছিল। আমাদের সময় কিন্তু 1 মিনিট আছে, অফ হয়ে গেলে আপনারা অবশ্যই আবার জয়েন করবেন।
ঠিক আছে। তো মট্টুর নামে একটা গ্রাম ছিল, এটা হলো কর্ণাটকে। সেখানে ওটা পুরোটাই সংস্কৃত গ্রাম, ওখানে সবাই কিন্তু সংস্কৃত ভাষায় কথোপকথন করে প্রতিদিন। আরো একটা গ্রাম আছে মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশ